এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর স্বাগত জানাই এক্সপ্রেস অনলাইনে। এক্সপ্রেস অনলাইনের এই শনিবারটা মানেই সংস্কৃতি নিয়ে বিভিন্ন রকমের কথা গল্প করার দিন। এই যাবৎকাল আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিভিন্ন দুর্গাপুরের যারা এই সংস্কৃতির অঙ্গনে ঘোরাফেরা করেন এবং যারা বিভিন্ন ভাবে সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত, তাদেরকে আমার এই অনুষ্ঠানে এনে তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলে গল্প করে আমরা বিভিন্ন বিষয়ে জানতে চেষ্টা করেছি বর্তমান সময়টাকে, জানতে চেষ্টা করেছি তরুণ প্রজন্ম কেমন করে এই সংস্কৃতি চর্চা, আমাদের এই যে বাঙালির সংস্কৃতি চর্চা যেটা আমাদের রক্তে রক্তে মিশে রয়েছে, সেটাকে এখন কেমনভাবে তাদের চর্চার মধ্যে আনছেন বা আদৌ আনছেন কি। আজকেও ঠিক করলাম যে একটু তরুণ প্রজন্মকে নিয়েই কথা বলা যাক। আজকের বিষয়টা হচ্ছে যে অভিনয় আর তরুণ প্রজন্ম। আমরা যখন মানে বাড়িতে, আমাদের মধ্যবিত্ত সমাজের বাড়িতে আমাদের ছেলে মেয়েরা যখন দেখি যে কোনো রকমের সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত হয়, তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু বেশি দূর সেটাকে ধরে পেশা হিসেবে সেটাকে নিয়ে যেতে পারে না। কেন পারে না বলছি, সেই বিষয়ে আলোচনা করার জন্যই আজকে আমি আরো বিস্তারিতভাবে এটা নিয়ে কথা বলবো, আপনাদের সঙ্গে কথা বলবো। এবং আমাদের স্টুডিওতে আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমি আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম সৌমিত্র চট্টোপাধ্যায়। তাকে দুর্গাপুরের একজন উনি নাট্য ব্যক্তিত্ব এবং বিভিন্ন সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত। সৌমিত্রদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এক্সপ্রেস অনলাইনে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমি আপনাকে এবং এক্সপ্রেস নিউজ চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার আসতে পেরে ভালো লাগছে। আচ্ছা, আমি সৌমিত্রদাকে আরো এই কারণে আপনাদের সামনে উপস্থিত করলাম, যে বিষয়টি নিয়ে শুরু করলাম একেবারে, যে এই যে তরুণ প্রজন্ম। সৌমিত্রদা, আপনিও একদিন তরুণ ছিলেন এবং আপনি একটা পেশার সঙ্গে যুক্ত আছেন। ধরুন আপনি একটা চাকরি করেন এবং সেই চাকরির পাশাপাশি আপনার ছোটবেলা থেকে একটা নেশা ছিল যে আপনি অভিনয় করবেন, আপনি গান শিখবেন, আপনি তবলা শিখবেন, সেই সমস্ত জিনিসগুলো আপনি শিখেছেন। কিন্তু কোথাও গিয়ে একটা মধ্যবিত্ত বাড়িতে একটা ছেলে শুধুমাত্র এই জিনিসগুলোকে নিয়ে তার পেশা হিসেবে এগিয়ে চলা, এটা কতটা টাফ আপনি আপনার জীবন দিয়ে বুঝেছেন নিশ্চয়ই। কেননা তাহলে আপনি পুরোপুরি সারা জীবনটা ধরে এই পেশাকে নিয়েই এগিয়ে যেতে পারতেন, কিন্তু আপনাকেও চাকরি করতে হচ্ছে এবং চাকরির সঙ্গে সমানভাবে লড়াই করে এগুলোকে বজায় রাখতে হচ্ছে। তো আমার সঙ্গে হয়তো আপনি একমত হবেন যে আমাদের সমাজে মধ্যবিত্ত বাড়িতে কেউ যদি ধরুন গান করে, কেউ যদি ধরুন আবৃত্তি করে, বা কেউ যদি ধরুন করে, একটু বড় হবার পরেই তাকে আমাদের আশেপাশের লোকজন জিজ্ঞেস করে কি করিস। তারা যদি বলে আমি আবৃত্তি করি, গান করি, আবৃত্তি করিস, গান করিস, অভিনয় করিস, না না এটা নয়, করিসটা কি, এরকম যে পাত্র হয়ে যায়। হ্যাঁ, সেইটাই তো। এগুলোও যে একটা করা, এগুলোকেও যে করতে গেলে একটা শিখতে হয়, একটা চর্চার মধ্যে থাকতে হয়, এটা কি আপনি মানবেন? একদমই। আমাদের যেমন পড়াশোনার যে ব্যাপারটা রয়েছে, তার জন্য স্কুল আছে, প্রাইভেট টিউটার আছে, বাড়িতে হ্যাঁ বলুন।
তারপর বাড়িতে তার নিজস্ব পড়াশোনার যে ব্যাপারটা রয়েছে তাকে টাইম করে বুঝতে হবে। ঠিক তেমনি অভিনয় বা আপনি গান বাজনার যেটা বললেন, আমি অভিনয়টাই যাই, যেহেতু আজকের বিষয়টা অভিনয়ের উপরে রাখা হয়েছে। তো এখনকার প্রজন্ম, আগেকার প্রজন্ম যদি আমরা দেখি, তখনও কিন্তু ছিল, বাধা ছিল না তা নয়, বাড়ির থেকে বাধা ছিল। আপনি দেখুন না, মেয়েদের অভিনয়ে আসা এখন তো অনেক সহজ হয়ে গেছে। এখন মানে আমাদের বড় বাড়ি বলতে আমরা পয়সাওয়ালা বাড়ি বুঝি, তো সেই বাড়ির মেয়েরা অভিনয়ে যাচ্ছে এবং তাদেরকে সেই ছাড়টা দেওয়া হচ্ছে। কিন্তু দেখুন, ঠিক মজার ব্যাপারটা, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে যদি কোনো প্রতিভা সম্পন্ন কোনো ছেলে, মানে আমি তরুণ প্রজন্মের কথা বলছি, বা প্রতিভা সম্পন্ন মেয়ে থাকে, তাকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে, ধরে দেওয়া হচ্ছে, যাবি না। কিন্তু সেখানে ওই উচ্চবিত্ত ফ্যামিলির কোনো তরুণ ছেলে বা তরুণী, তারা কিন্তু যাচ্ছে। এবং প্রত্যেকেই যে নাম করছে এটা নয়, কারণ অভিনয়টা, মানে আপনি বলতে চাইছেন যে এক্ষেত্রে মানে আর্থসামাজিক প্রেক্ষাপটটা একটা বিশেষভাবে একদম একদম। কিন্তু আমাদের এটা নিয়ে ভাবতে হবে, এটা তো একটা শিল্প, তাই না? তো আমরা শিল্প যদি বাঁচিয়ে না রাখি, তাহলে আমাদের সংস্কৃতিটা তো বাঁচবে না। ঠিকই, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা আমাদের যে বাঙালি সংস্কৃতি, তার মধ্যে আমরা এটাই ছোট থেকে দেখে এসেছি যে পাড়ায় পাড়ায় নাট্য চর্চা, পাড়ায় পাড়ায় গানের চর্চা, আবৃত্তির চর্চা। ধরুন প্রত্যেক দিন বিকেল হলে বাবা মায়েরা হাত ধরে নাচের, গানের, অভিনয়ের ক্লাসে, মাঠে খেলাধুলা, যেগুলো আমরা এখন বোধহয় এই প্রজন্মের মধ্যে হারিয়ে গেছে। কিন্তু একটা জিনিস বলুন সৌমিত্রদা, যে তরুণ প্রজন্ম অভিনয় করছে না এরকমটা তো নয়, কিন্তু এটার কি বেশি মানে টেন্ডেন্সিটা এটাই দেখা যাচ্ছে যে কেউ একটুখানি অভিনয় শেখার দিকে যার ন্যাক থাকছে, সে কি মানে একেবারে ওই টিভির পর্দায় মুখ দেখানো, এটাকে মানে মঞ্চের থেকে এটা কি বেশি আকর্ষণ করে তাদেরকে এখনকার প্রজন্মকে? একদম। আমি যেমন আলাপন গ্রুপের আমি সদস্য। আচ্ছা। তো সেই গ্রুপে আমি নাটক করি এবং আমার হাত ধরে অনেকে এসেছে, মানে আমি হাত নিয়ে এসেছি তাদেরকে, শিখিয়েছেন তাদেরকে হাত ধরে। না, আমাদের নির্দেশক আছেন, উনি পরিচালক রঞ্জিতা দেওয়ানজি, উনি আছেন। এবং আমি যখন উনি থাকে না, তখন আমি একটু দায়িত্ব নিতে হয়, এগুলো তো দলের স্বার্থে করতেই হয়, সেগুলো করি। তো তাদের মধ্যে বেশ কয়েকজন চলে গেছে, তারা এসেই গল্প করতো যে দাদা টিভিতে বা সিনেমায় কিভাবে কি করা। সে কিন্তু শুরুই করলো, অভিনয়টা কি? আমি বলেছিলাম যে অভিনয় কি, তুমি কি জানো অভিনয় কি, অভিনয় কাকে বলে? বলছে জানি না। তাহলে এইগুলো তো শিখতে হবে, এগুলো শিখতে হবে, অভিনয় জিনিসটা কি। আর অভিনয় আজকের তো নয়, অভিনয় বলতে গেলে আমাদের মানে আদিম যুগ থেকে অভিনয়। যেমন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিতে পারি, যে আদিম যুগে মানুষ কথা বলতে পারতো না, এর মনে করুন তারা বেশিরভাগ ওই জঙ্গলের ওইদিকে খাবার টাবার এগুলো সংগ্রহ করতো, জঙ্গলে থাকতো, সেখানে তো বাঘ ভালুক আছে, নানা রকম হিংস্র জন্তু জানোয়ার আছে। তো তারা যখন তাকে তাড়া করছে, তখন সে ছুটে পালাচ্ছে এবং যখন মোটামুটি সে নিজেকে বাঁচিয়ে যখন তার ওই ডেরাতে, আস্তানায় যখন পৌঁছাচ্ছে, তখন তার সাথে থাকা যে মানুষগুলো তাদেরকে যখন বোঝাচ্ছে, সে তো কথা বলতে পারে না, সে কিন্তু আকার ইঙ্গিতে, মানে শারীরিক যে একটা অঙ্গভঙ্গি, শরীরের ভঙ্গিমায় সে বোঝাচ্ছে। এটা কিন্তু আঙ্গিক আমাদের অভিনয়ের ইয়েতে পড়ে, আঙ্গিক। তারপরে বাচিক, বা ধরুন আমরা দেখেছি যে একেবারে জঙ্গলের মধ্যে যারা থাকে, যারা একদম আদিম সম্প্রদায়ের মানুষ, তারা নিজেদেরকে মানে অন্য রকম একটা রূপ দেওয়ার জন্য, বা ধরুন তাদেরকে ভয়টা পাওয়ানোর জন্য, এই যে নানা রকম মুখের মধ্যে আঁকা, বা ধরুন তার সঙ্গে বাদ্য বাজানো, এই যে পুরো জিনিসটা, এটাও তো একটা অভিনয়, যে আমি একটা সেটা দেখাচ্ছি যাতে তারা ভয় পাবে, জঙ্গলের মধ্যে আমাকে নিজেকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। এটাই আপনি বলতে চাইছেন? একদমই একদমই। তারা ওইভাবেই লড়াই করে বেঁচে আছে, এবং সেটাও কিন্তু অভিনয়। যেমন আপনি ধরুন, আমরা যদি মূকাভিনয় বলি, দেখি যেটা হচ্ছে মূকাভিনয়, কথা তো নেই, তাহলে সেটা শরীর দিয়ে
আর যখন আমি আমার কণ্ঠ দিয়ে আমি যখন সংলাপ বলবো, কথা বলবো, তো বাচিক সেটা, এবং তার সাথেও কিন্তু আমাদের সাত্ত্বিক এবং আহার্য এই দুটোকে আমরা ধরতে পারি। সাত্ত্বিক আমার মন, যেটা যেটা আবেগ অনুভূতি যেগুলো আমরা প্রকাশ করতে পারি অভিব্যক্তির দ্বারা। আবার আহার্য যেটা রয়েছে সেটা কি হচ্ছে যে আমি একটা 22 বছরের যুবক বা তরুণ, আমি 80 বছরের একটা বৃদ্ধের চরিত্রে অভিনয় করবো, তখন আমাকে কিন্তু ওই মেকআপ নিতে হবে, আমাকে ওই পরচুলো পরতে হবে, সাদা দাড়ি, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো রয়েছে সেইভাবে, মানে একজন বৃদ্ধ তাকে একটা লাঠি দিতে হবে, তো এইভাবে, এবং তার সঙ্গে তার অভিব্যক্তিটাকে ফুটিয়ে তুলে, মানে একটা 22 বছরের মানুষকে সেই অভিনয়টা যখন সে করবে, একটা বৃদ্ধ মানুষের অভিনয়, তখন অভিব্যক্তি, তার মেকআপ, তার সবকিছু দিয়ে জিনিসটাকে ফুটিয়ে তুলতে হবে। আপনি বাঞ্ছারামের বাগান দেখুন, মনোজ মিত্র তখন কত বয়স, তাই তো প্রফেসর মনোজ মিত্র তখন কত বয়স। আমাদের সৌভাগ্য হয়েছিল যে ওনার কাছাকাছি, আমরা খুব বেশি না কিন্তু তবুও ওনার পা ছুঁতে পেরেছি, আমরা কথা বলতে পেরেছি। অত্যন্ত গুণী মানুষ, আমাদের বলার অপেক্ষা রাখে না। তো সেইগুলো এখন এই প্রজন্মের ছেলে মেয়েরা এইগুলো শিখতে চায় না, এগুলো শিখতে চায় না। অভিনয় শুধু সংলাপ বলে দেওয়াটা অভিনয় নয়, অভিনয়ের তো এখন ধারা পাল্টে গেছে, অনেক রকমের অভিনয়ের ধারা চলে এসেছে। তো আমি যদি সেইগুলো একটু না ভাবি, একটু পড়াশোনা বলতে আমি যদি আমার সঙ্গটা ভালো হয়, মানে আমি ওই ধরনের ব্যক্তিত্বের সাথে আমাদের যদি যোগাযোগটা থাকে, বা ভালো গ্রুপ থিয়েটার আছে, ভালো গ্রুপ থিয়েটার বলতে যেখানে ভালো নাটক হয়, এটাই তো। এবং সেখান থেকে তো অনেক কিছু শেখাও যায়, মানে এই ধরুন একটা গ্রুপে থাকা, একসঙ্গে কাজ করা, আর একটা নাটক মঞ্চস্থ করা মানে তো একটা ছোটখাটো, ওই যে আপনি বললেন যে শুধুমাত্র নাটক, মানে মঞ্চে দাঁড়িয়ে শুধুমাত্র সংলাপ বলা নয়, তার সঙ্গে ধরুন ক্যামেরা, তার সঙ্গে ধরুন লাইট, তার সঙ্গে ধরুন কোথায় কোন পজিশনে কোন লাইটে আপনি মঞ্চের কোথায় দাঁড়াবেন, কিভাবে আপনি ভয়েস থ্রো করবেন, যেটা আপনাকে দর্শকের কাছে মানে একদম চরিত্রটাকে ফুটিয়ে তুলবে, আপনার মুখের অভিব্যক্তি, একটা শারীরিক যে অভিব্যক্তি, এই সমস্ত কিছু নিয়ে, এবং এটাও কি যে আপনার কো-স্টার যারা রয়েছেন মঞ্চে, যারা আপনার সঙ্গে অভিনয় করছেন, তার সঙ্গে একটা সাজুজ্য রাখা, তার সঙ্গে ডায়লগের যে থ্রোয়িং, সেই সমস্ত কিছু মিলে মিশে একটা জিনিস যখন আপনি করছেন, তখনই কিন্তু দর্শকের কাছে সেটা মনোগ্রাহী হয়ে উঠছে। তাহলে একজন অভিনেতার কত কি জানার, কত কিছু দিকে জানার আছে, কত কিছু, ওই শুধুমাত্র আমি ওখানে সংলাপ জানলেই হবে না, আমাকে লাইটও বুঝতে হবে, আমাকে এই যে যা যা কিছু আনুষঙ্গিক জিনিসগুলো বললাম, এবং অবশ্যই সেখান থেকে কিন্তু একটা সুন্দর মানুষের সঙ্গে মানুষের ব্যবহারটাও কিন্তু একটা কোঅপারেশন, এই যে সহযোগিতার যে একটা আদান প্রদান, এটাও কিন্তু, যদি ধরুন কোনো এরকমও তো হয় যে নাটকে অনেক সময় অনেক, মানে মঞ্চ নাটকের ক্ষেত্রে দেখেছি এটা, যে অনেক অনেক বড় গ্রুপ থিয়েটারের ক্ষেত্রে দেখেছি, যখন কোনো যুবক বা যুবতী সেখানে যাচ্ছেন, অনেক দিন পর্যন্ত কিন্তু তাদেরকে স্টেজে গিয়ে সংলাপ বলা বা একটা অভিনয় করার পার্ট যেটাকে দেওয়া, সেটা কিন্তু দেওয়া হয় না, তাকে কিন্তু আনুষঙ্গিক কাজগুলো আগে করতে দেওয়া হয়, দেখা হয়, হ্যাঁ, তাতে যাতে সে শেখে সেই জিনিসগুলো। তো সেই ধৈর্য, সেই মানে মনোবল সেই সময়টাতে তো ধরে রাখতে হবে। ওই ধৈর্যটা নেই, মানে সবার নিয়ে আমি বলছি না, কয়েকজনের আছে, কিন্তু বেশিরভাগ নেই। আপনি বলতে চাচ্ছেন যে প্রথমেই এসে একটা চমক, বা প্রথমেই এসে এইদিকে ঝোঁকটা বেশি। একদম ওইটাই আমি আসছি। দেখুন, আমরা অভিনয়ের ক্ষেত্রে একটা জিনিস বলে থাকি যে লজ্জা, মান, ভয় আমরা বলি, 3 থাকতে নয়। কেন বলি? লজ্জা থাকলে হবে না, কারণ আমাকে কি ধরনের চরিত্র অভিনয় করতে হবে, তাহলে সেখানে লজ্জা যদি থাকে, আমার এত দর্শকের সামনে আমাকে সেটা, আর অভিনয় কি আমি যেটা নই সেটা করে দেখাতে হবে। আমি সৌমিত্র চ্যাটার্জি, সৌমিত্র চট্টোপাধ্যায়, কিন্তু আমাকে অভিনয় করতে হচ্ছে হয়তো এই তো পঙ্কজ রায়ের একটা চরিত্রে, তিনি একজন অন্য মানুষ পেশাগতভাবে, সেখানে তাহলে আমাকে পঙ্কজ রায় হয়ে উঠতে হবে, তাহলে একটা অবাস্তব। কিন্তু মঞ্চে যখন অভিনয়টা করব, কিন্তু আমাকে ওই বাস্তব রূপটা দিতে হবে, মানে আমাকে পঙ্কজ রায়টাই হয়ে উঠতে হবে। এটা তো কঠিন। তাহলে এগুলো না শিখলে তো হবে না। এটা ভালো গুরুর কাছে, ভালো নাট্য দলে গিয়ে তাকে নিয়মিত ওই যে অধ্যাবসায়, ওই যে বললেন, আর লজ্জা, মান, ভয় বলছি, ওর যদি আত্ম অভিমান থাকে, মানে আত্মসম্মান বোধ সবারই আছে, কিন্তু এই ক্ষেত্রে ওই
জিনিসটাকে ত্যাগ করে আসতে হবে যে আমি এত বড় বাড়ির একটা ছেলে, আমার বাবাকে সবাই চেনে চেনে, আমি গ্রুপে গেলাম, একটা ছোট্ট এরকম একটা সিনের জন্য এই ছোট্ট একটা রোল দিয়ে আমাকে করে দিল, আমি বড় রোল কেন পাচ্ছি না, আমার এত সুন্দর চেহারা। এই ব্যাপারগুলো না খুব ক্ষতি করে দিচ্ছে এখন। একটা ছোট্ট ছোট্ট রোল, তার যদি অভিনয় ক্ষমতা থাকে তাকে কোথায় পৌঁছে দিতে পারে এই ধারণাটা নেই। আমি একটা অভিজ্ঞতা বলি আমার, সৌমিত্রদা, আমি একটা প্রোগ্রামে অ্যাঙ্কারিং করতে গিয়েছিলাম, সেখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের একটি মানে উনার নাটকের গ্রুপ এসেছিল একটি অভিনয় করার, মানে একটা, আমার এখন নাটকের নামটা মনে পড়ছে না, কিন্তু সেখানে একটি ক্যারেক্টার ছিল যে পুরো নাটকটায়, মানে ধরুন একটা দারোগা, মানে দারোগা হিসেবে অভিনয় করেছিল ছেলেটি, একটা স্টেজের একটা কর্নারেও দাঁড়িয়েছিল এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর শুধুমাত্র কোনো সংলাপ ছিল না, শুধু অভিব্যক্তি, কিন্তু এত অপূর্ব সেই অভিব্যক্তি যে শেষে যখন আমি মঞ্চে উঠে সবাইকে ইন্ট্রোডিউস করাছিলাম, আমি বলতে বাধ্য হলাম যে আমার কিন্তু সবার থেকে এই 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 ইনার দিকে সব থেকে বেশি চোখ টানছিল, কেন একটা সংলাপ না বলে শুধুমাত্র অভিব্যক্তি দিয়ে যে মানুষের, দর্শকের যে চোখ আকর্ষণ করা যায়, সেদিন আমি বুঝেছিলাম ওইখানে বসে বসে, একটা দর্শক আসন থেকে বসে আমি বুঝেছিলাম যে সত্যি করে এটা সম্ভব। কিন্তু হ্যাঁ, এই যে মানে সত্যি মানে সাধারণ প্রতিভা না হলে বা অধ্যাবসায় চর্চা না থাকলে, এটা না শিখলে হয় না, কিন্তু চর্চা না থাকলে হবে না। কিন্তু এই জায়গা থেকে তরুণ আমাদের প্রজন্ম যারা রয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে উনি ওই রোলটা করে টাকা পেয়েছেন, কত টাকা উপার্জন করেছেন, আমি যদি এইটা সিনেমা বা সিরিয়ালে করি আমার এই পয়সাটা আসবে, তার সাথে সাথে আমার যে একটা, এটা তো হ্যাঁ, এটা তো সেই যে তার পরিচিতি, ব্যাপক হারে পরিচিতি, ওরা কিন্তু ওইটা ধরে বসে আছে। আরে বাবা, তুমি অভিনয়টা শেখো, তুমি না শিখলে তুমি ওই জায়গায় যাবে কি করে? ঠিক আছে, তোমার লোক, তুমি একটা উপার্জনের জায়গা, আমরা ওইটাকে পেশাগতভাবে নিতেই পারি। তো যেটা প্রথমে আপনি বললেন যে আমাদের পাঠাতে চায় না, কিন্তু কেন পাঠাতে চায় না? কারণ তারা যে জোরটা পড়াশোনার পিছনে দিচ্ছে, মানে আমার ছেলেকে ডাক্তার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, বা এই করতে হবে, ওই করতে হবে, সে কিন্তু একবারও চিন্তা করে না যে আমার ছেলের মধ্যে অভিনয় ক্ষমতা রয়েছে, কেন সে অভিনেতা হতে পারে না? আমি কি তার পিছনে এই সময়টা দিতে পারি না? আমি কি ভালো জায়গায় তাকে নিয়ে যেতে পারি না? আমার মেয়ে কি ভালো অভিনেত্রী হতে পারে না? এটা ভাবে না। অথচ সেই মানুষগুলো দেখুন, যখন কোনো ভালো অভিনেতা বা অভিনেত্রী শহরে আসছে, তার এলাকায় কোথাও আসছে, তারা কিন্তু একদম হুড়মুড়িয়ে দেখার জন্য, ছবি তোলার জন্য, সেলফি তোলার জন্য, অটোগ্রাফ নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছে। তখন কিন্তু তার মাথায় ওগুলো থাকছে না, আবার যখনই বাড়ি চলে আসছে ভুলে যাচ্ছে। তাহলে তার ছেলে মেয়েটাও তো একদিন ওই জায়গায় যেতে পারতো, যদি বাবা মায়ের সাপোর্টটা থাকতো, পরিবারের সাপোর্ট থাকতো, ভীষণ দরকার। আর অবশ্যই ছেলে মেয়েদের তাদের নিজস্ব একটা ওই ইচ্ছাটা থাকতে হবে, ইচ্ছাটা প্রবল হতে হবে এবং চর্চার মধ্যে নিজেকে রাখতে। অভিনয় করলে পড়াশোনা হবে না, গান বাজনা করলে পড়াশোনা হবে না, এগুলো অনেক শুনেছি, আমাদের শুনতে ভালো লাগে না। আমরা অনেকের কাছে শুনি, মানে ভালো ভালো ফ্যামিলির মহিলা বা পুরুষ মানুষ তারাও বলেন, আমাদের শুনতে খুব খারাপ লাগে। আবার দেখবেন একটা কথা, দেবশঙ্কর দা, মানে দেবশঙ্কর বাবু খুব বলেন, আমাদের দেবশঙ্কর হালদার, ওনার সাথেও আমার দু একবার কথা বলা হয়েছিল, খুব হাসি মজা করেছিলাম। তো বিশ্বজিৎ বাবু, আমাদের বিশ্বজিৎ চক্রবর্তী, তো মজার মানুষ। তো এরা কি চাকরি করতে পারতেন? বিশ্বজিৎ বাবু তো নিজে তো অ্যাডভোকেট, বা উৎপল দত্ত ব্যারিস্টার ছিলেন, এগুলো এদের জীবন এগুলো পড়তে হবে। তাহলে এরা কেন এরা এসেছেন বলেই আমরা এত ভালো ভালো, নিশ্চয়ই আমরা এই অভিনয় পেয়েছি, আমরা অভিনয়কে সমৃদ্ধ করেছেন এরা, ঠিক। তো সেইগুলো এরা ভুলে যাচ্ছে, কিছু বলার নেই। আসলে মনে হয় আমাদের যে এই যে সংস্কৃতি চর্চা, বা আমরা ধরুন আমাদের আগের প্রজন্ম যা যা কিছু করে গেছে, সেগুলো দেখার মতো, সেগুলো শোনার মতন বোধহয় সেই সময়টুকু এখনকার ছেলে মেয়েদের নেই। সারাদিনই তো ফোনের মধ্যে তারা আবদ্ধ, সুতরাং এইগুলো যদি একটু তারা এখনকার ছেলেমেয়েরা যারা অভিনয় করে, নাট্যচর্চা করছে, তাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে আমি দেখেছি এখনো পর্যন্ত সত্যজিৎ রায়ের একটা সিনেমা দেখেনি তারা। চিন্তা করে, এর থেকে লজ্জার
বিষয় হ্যাঁ, একটা মানে ধরুন মানে আমি তাকে জিজ্ঞেস করছি পথের পাঁচালী দেখেছি, সে বলছে যে না, কি কার সিনেমা, কি সিনেমা। খুব খারাপ লাগে তখন না, এরকম একটা সিনেমা অস্কার জয়ী একজন মানুষ, আমাদের গর্ব, আমাদের আমি 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 তাহলে সময় নষ্ট করছি তো না, এটাই আমি বলতে চাইছি যে ধরুন যারা অভিনয় করবে বা যে কোনো জিনিসই যদি যারা শিখতে আসবে, সংস্কৃতি চর্চা যারা করেন, তাদের কেবলমাত্র ওই স্টেজে উঠে মুখ দেখানো বা ধরুন ক্যামেরার সামনে একটুখানি মুখ দেখাতে পারবো সেটাই তো বড় কথা নয়। শেখাটা, এই যে আপনি বললেন পড়া, যারা যারা এই দিকে যারা যারা যে সমস্ত ব্যক্তিত্বরা রয়েছেন তাদের জীবনী পড়া, তারা কেমন করে কাজ করেছেন সেগুলো দেখা, ভালো ভালো সিনেমা দেখা। তারা সেরকম অর্থ উপার্জন করতে পারেনি, নিজেকে নিংড়ে দিয়েছেন। তাই তো, মানে আমাদেরকে যা দিয়েছেন আমরা তার এক কোনো দিতে পারিনি ওনাদেরকে, আমরা এখনো শ্রদ্ধা জানাতে পারি না। আপনি দেখবেন অনেক অনেক বাড়িতেই আমরা ছবি দেখতে পাই না। আমরা হয়তো কিছু মানুষ তাদের ছবি যদি বাড়িতেও না রাখতে পারে, আমরা মোবাইলেও রাখি। কেন রাখি? তাদেরকে মনে স্মরণ করার জন্য, মনে রাখার জন্য। তাদেরকে দেখলে মনে একটা জোর পায়, শক্তি পায়। তো এগুলো কেন করবো না আমরা? ওই যে মোবাইলের কথাটা বললেন, ঠিক আছে, মোবাইল ভালো দিক খারাপ দিক সব জিনিসেরই আছে। তো মোবাইল হাতড়েলেও তো এই মানুষগুলোর অনেক কিছু জানা যাবে। তো আমরা মোবাইল ওইটাই কেন দেখবো না? সময়টা কি আমরা অন্যদিকে শেষ করে দেবো? কেন করবো? এটা বুঝতে হবে, বোঝাতে হবে। আসলে আমি একবার প্রদীপ ঘোষের মানে উনি তো বিশাল মাপের একজন আবৃত্তি শিল্পী, তার বাড়িতে আমার বাবার সঙ্গে গিয়েছিলাম। তো উনি বলেছিলেন একটা জিনিস, দেখো একটা মানুষ সবকিছু জানতে পারে না, হ্যাঁ, কিন্তু সে যেটা নিয়ে আছে, ধরো তুমি যদি আবৃত্তিটা করো, সেইটা সম্পর্কে কিন্তু তোমাকে সবটুকু জানতে হবে, এবং সেটা নিয়ে তোমাকে নিরলস একটা কিন্তু অধ্যাবসায়, নিরলস একটা পড়াশোনা, এগুলো কিন্তু চালিয়ে যেতে হবে। তুমি সব জিনিস নাই জানতে পারো একটা মানুষ হিসেবে। আপনি যেরকম অভিনয় জানেন, আমি অভিনয় সম্পর্কে জানতে পারি না, তাই জন্য আপনার সঙ্গে কথা বলার জন্য আমি আপনার কাছ থেকে আমি শিখবো। এই যে শেখার যে জায়গাটা, যে আমরাও তো শিখছি, তাই তো প্রত্যেকটা বয়সে প্রত্যেকটা মানুষ শেখে। আমি একটা জীবন তো হবে না। আমি একটা ছোট ছেলের কাছ থেকে, মেয়ের কাছ থেকে অনেক কিছু শিখি প্রত্যেক দিন। তো এই যে শেখার জায়গাটা, এটাকে তো রাখতে হবে। আর আমি যে জিনিসটা নিয়ে এগোচ্ছি, সেইটা নিয়ে নিরলস যেই চর্চা, এই চর্চাটা তো আমাদেরকে রাখতে হবে। এটা মনে করলে হবে না যে আমি সব জেনে একবারে এসেছি, বা আমি সব জেনে গেছি দু একদিন এই কাজটা করার পরেই আমি সবকিছু জেনে গেলাম, এটা তো কখনো হয় না। আর একটা মজার ব্যাপার দেখুন, এই আমাদের অভিনয়ে আমাদের বলা হয় যে 3 রকমের অভিনেতা আমাদের বলা হয়। কিরকম? একটা সৃষ্টিশীল অভিনেতা, যিনি প্রতিনিয়ত সৃষ্টি, মানে অভিনয়টা আজকে তার একরকম দেখলেন, তো পরবর্তীকালে দেখা গেল আরেকটা স্টেজে অন্যরকম তার ভাবনা দিয়ে আরো সেটাকে অন্য জায়গায় পৌঁছে দিলেন। এই যে সৃষ্টিশীল, ক্রমাগত সৃষ্টি করছে, এই এক অভিনেতা। তো মানে ক্রমাগত তিনি ভাবছেন ওটা নিয়ে, তবেই না এটা করতে পারছেন। মানে যে মনের মধ্যে চর্চাটা চলছে, এবং যখন মহড়া দিচ্ছে সেই একটা চর্চা, তাহলে মনের চর্চাটা এটা অবিরত রেখে যেতে হবে। আরেক ধরনের বলছে অভিনেতা, তারাও ভালো অভিনেতা, মানে বুদ্ধিমান চালাক অভিনেতা। কিরকম? মনে করুন এই আপনি কিভাবে কথা বলছেন, মানে আপনি কিভাবে অভিনয়টা করলেন, সে বসে বসে দেখলো। সে কিন্তু ওইখান থেকে একটা নিল, আমি কেমন করে অভিনয় করেছি সেটাও দেখলো, আরেকজনের দেখলো। এই 5 জনের অভিনয় দেখে সে একটা জিনিস তৈরি করলো। শাহরুখ খান কেমন করে অভিনয় করেছে, ওখানে এই কেমন করে অভিনয় করেছে, এই করে না সে কিন্তু স্টেজে ওইটা করে দিল। পাবলিক কিন্তু খেলো, এটা মানে ভালো করেছে। কিন্তু সে কিন্তু ওই সৃষ্টি, মানে নিজের যে একটা সৃষ্টিশীলতা, সেই জায়গাটা না এলো না। আর হ্যাঁ, তো এই ধরনের মানে অনুকরণ প্রিয় এরকম আছে। আর ওই আরেক ধরনের উৎকট অভিনেতা বলে, আচ্ছা আচ্ছা, ওরাও ঠিক ওই টাইপের আর কি। ওরা কিন্তু মানে শোধরাবে না, ওদের পারবে না, মানে নিজস্বতা বলে কিছু নেই, ওই নকল ওই ওরকম ভাবে করবে আর কি।
হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে অভিনয় করার চেষ্টা করবে, এখানে ওখানে একে নিয়ে ওকে নিয়ে। সৌমিত্র দা, আমরাও তো প্রচুর হাততালি দিই, এরকম কোন মানে কেউ ধরুন কাউকে নকল করছে, কেউ কাউকে করছে, এগুলোতে তো আমরা হাততালি দিই, আমরা খুব আমাদের মনোরঞ্জন করার জন্য। নিশ্চয়ই ওটা মনোরঞ্জন হয়, কিন্তু একজন সৃষ্টিশীল, হ্যাঁ, কিন্তু হয়তো সেই জায়গাটাতে পৌঁছানোর জন্য একটা সৃজনশীলতা, একটা সৃষ্টিশীলতা সব সময় দরকার। যেমন আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায়। আচ্ছা, আপনার নামটা কি মানে মানে খুব ইন্সপায়ার্ড হয়ে, অনুপ্রাণিত হয়ে রাখা? না, এটা বলি, আমার বাবার খুব প্রিয় মানুষ, মানে প্রিয় অভিনেতা ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আমার মনে হচ্ছিল যে কিছু একটা ব্যাপার আছে। কিন্তু মজার ব্যাপার, আমি উত্তম কুমারের অভিনয় খুব ভক্ত। সৌমিত্র চ্যাটার্জির অভিনয় আমার কেন জানি না ভালো, মানে বুঝতে পারতাম না বলেই ভালো লাগতো না, একটু ইন্টেলেকচুয়াল টাইপ। হ্যাঁ, এবারে ওইটা অনেক পর যখন কলেজ টলেজ শেষ করলাম, এবারে সৌমিত্র চ্যাটার্জি, সত্যজিৎ রায়ের সব ছবিতে সৌমিত্র চ্যাটার্জি, হ্যাঁ না তেনা, এসব তো মানুষটার মধ্যে কি আছে অভিনয়ের, আমি যার জন্য সত্যজিৎ রায়ের মতন মানুষ মানে সৌমিত্র চট্টোপাধ্যায় নিতেন। হ্যাঁ, আমি তখন দেখা শুরু করলাম যে ওনার ছবি আমাকে দেখতে হবে, আর যেহেতু আমি একটু একটু অভিনয় করছি তো এনাদেরকে জানতে হবে। তারপরে পরে আমি যখন দেখলাম যে অনেক গুণের অধিকারী উনি, তাই তো, ওনার বাচন ভঙ্গি, ওনার যে পরিমিতি বোধ, অভিনয়ের যে পরিমিতি বোধ, সবকিছু মিলিয়ে আমি অবাক হয়ে গেলাম যে সম্ভব নয় এটা ওই এক দুজনের পক্ষে সম্ভব। আবার উত্তম কুমার দেখুন একদম আলাদা, আমরা যেটা জেনেছি পড়ে হোক যাই হোক, বলছে যে উত্তম কুমারকে আমরা যখন পর্দায় দেখি সুন্দর লাগে, কিন্তু ওর থেকে তত বেশি সুন্দর সৌমিত্র চ্যাটার্জি। তাহলে উত্তম কুমারের বাচন ভঙ্গি ভালো ছিল না। উত্তম কুমার কি করেছে, আমরা আমাদের সঙ্গীত জগতে মান্না দে নিজেকে ঘষে মেজে তৈরি করেছেন, গলাও নাকি সেরকম ছিল না, কোথায় হেমন্ত মুখার্জির গলা, না হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ সেটা ঈশ্বর প্রদত্ত। আর উনার মানে আমি যেটা শুনেছি যে মান্নাদের ওই কণ্ঠটা কিন্তু তিনি তার ওই চর্চা দিয়ে এবং তিনি এত ভালোই একটা হ্যাঁ পারিবারিক একটা সাংগীতিক একটা প্রচন্ড হয়েছিল, তো সেই ক্লাসিক্যাল একটা চর্চা দিয়ে তিনি ওই জায়গাতে গিয়েছিলেন। ঠিক তেমনি উত্তম কুমার চর্চার মধ্য দিয়ে এই যে খবরের কাগজ পড়া, উনি উন্মাদের মতো পড়তেন, লোকে পাগল বলতো, পাশ দিয়ে যেত তো উত্তম কুমার চিৎকার করে করে খবরের কাগজ পড়তেন, সবকিছু কিন্তু অভিনয়ের জন্য। এই যে চর্চাটা উনি নিজের মনের মধ্যে, নিজের বাড়িতে, নিজের অহরহ সব সময় উনি চর্চা করেছেন। তো তার ফল পেয়েছেন উনি, এবং আমরা ওইরকম একজন মহানায়ককে পেয়েছি, এটা তো বিরাট ব্যাপার। এখনো পর্যন্ত মানে উনি মানে অনেকেরই মানে অনেকের কেন বলবো, সারা বাংলার কাছে একটা মানে বাংলার মানুষের কাছে মহানায়ক হিসেবেই আছেন, থাকবেন, এবং ওই জায়গাটা আর কেউ কোনোদিনও দখল করতে পারবে না। যেটা আমরা পড়েছি যে আমাদের অমিতাভ বচ্চন ওনার পা ছুঁয়েছেন, প্রণাম করেছেন, ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, এগুলো তো আছে ঘটনা। ঠিকই তাই, মানে চর্চা ছাড়া কোনো কিছু মানে ওই জায়গাটাতে পৌঁছতে গেলে সঠিক নিজেকে গড়া পেটা, এই যে মানে সারাক্ষণ একটা ভাঙা গড়ার খেলা চলে একটা শিল্পীর মধ্যে, এই থাকাটা খুব দরকার। মানে খুঁতখুঁতানি একটা ভাব যে হচ্ছে না, মানে এইটা আমাকে এই জায়গায় আনতে গেলে, আমি যেরকম ভাবে ভাবছি সেটা করতে গেলে, আমি যেটা করছি সেটা হচ্ছে না, এর থেকেও আরো ভালো করতে হবে, এর থেকেও আরো ভালো করতে হবে। হ্যাঁ, ও আমার থেকে ভালো করেছে, এই যে এটা কম্পিটিশন, একটা খুব হেলদি বলবো, খুব হেলদি একটা কম্পিটিশন। আমার গ্রুপে বলি ছেলেগুলোকে, জুনিয়র ছেলেগুলোকে বলি বা মেয়ে যেগুলো থাকে, আমি বলি যে তোরা কিন্তু এই যখন অভিনয় করবি না, তো যতই মানে ঘনিষ্ঠ বন্ধু হোক বান্ধবী হোক, ভেতরে কিন্তু হিংসা রাখতে হবে, অভিনয়ের হিংসাটা, স্বার্থপর করে ফেলতে হবে নিজেকে। হ্যাঁ, তো হাসে ওরা, আমরা হাসবি না, এটা কিন্তু সিরিয়াস বলছে, তাই তো একদম। মানে পড়াশোনায় যেরকম হয় যে আমি ওর চেয়ে 2 নাম্বার হলেও যেন বেশি আনতে পারি, ঠিক ওইটাই রাখতে হবে। তো এগুলো ভাবনাটা বড়, তো ঋত্বিক ঘটক বলেছিলেন ভাবা প্র্যাকটিস করো। তো এইটুকু কথা, এইটাকে আমরা যদি ব্যাখ্যা করি, বড় করে ভাবি, তাহলে অনেক কিছু বেরিয়ে আসে। তাই তো, এটা ভাবি না বলে তরুণ প্রজন্ম হারিয়ে যাচ্ছে বলবো না, তারা হয়তো অন্য পেশাগতভাবে তারা বিদেশে গিয়ে চাকরি করছে, মানে প্রচুর টাকা রোজগার করছে, প্রচুর অর্থ,
সেটা কিন্তু দেখুন তাদেরকে কটা মানুষের মধ্যে বেঁচে থাকা, তাহলে তো আমাদের উৎপল দত্তর কথা যদি বলা হয়, উনি তো ব্যারিস্টারি করে প্রচুর অর্থ রোজগার করতে পারতেন। কজন মানুষ মনে রাখতেন ওনাকে? কত আমাদের ব্যারিস্টারের সংখ্যা তো কম নয়, কজন মনে রাখছেন? আসলে কি বলুন তো, যারা যেটা ভালোবাসে সেই জায়গা নিয়ে, সেই জায়গাটাতে যদি এগোতে চায়, তাহলে এই যে আপনি বলছেন যে নিয়মিত চর্চা, নিয়মিত অধ্যাবসায়, এবং এটার কোনো বিকল্প নেই, এবং ওই সারাক্ষণ এটা মনের মধ্যে রাখা যে আমাকে ওই জায়গাটাতে যদি পৌঁছতে হয়, তাহলে কিন্তু আমার নিজের মধ্যেই একটা ভাঙা গড়ার খেলা চালাতে হবে, এবং আমাকে ওই জায়গাটাতে পৌঁছতে হবে, এবং আমাকে মানে সব থেকে বেস্ট জিনিসটা, আমার যে ক্ষেত্র সেখানে আমাকে সব থেকে বেস্ট জিনিসটা দিতে হবে। তাতে দেখুন, একটা শিল্পের ক্ষেত্রে কাকে মানুষ অ্যাকসেপ্ট করবে, কাকে করবে না, সেটা তো আমাদের হাতে নেই। হ্যাঁ, আমি আমার মতন করে করলাম, আমি আমার সবটুকু দিয়ে করলাম, এবার পুরোটাই দর্শকদের উপর। যেমন সিনেমার ক্ষেত্রেও আমরা দেখি, কোন সিনেমা দেখবেন যে প্রচন্ড ভালো হয়েছে, দেখে পরে মনে হলো, মানে অনেকেই বলে যে হ্যাঁ দর্শক নাম্বার দেয়নি, দেখা গেল যে ফ্লপ হয়েছে সিনেমাটা। আমি না এক্ষেত্রেও সিনেমাটাকে দেখি এই কারণে, অনেক ক্ষেত্রে আমি ঠকেছি, ফ্লপ সিনেমা বলে দেখিনি, পরে গিয়ে যখন দেখেছি তখন আরে এত সুন্দর সিনেমাটা না দেখলে খারাপ লাগতো হয়তো, এরকম। তো সুতরাং অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেরকম ভাবে সফলতা না পেলেও তার মধ্যে অনেক গুণ থাকে, মানুষের মধ্যেও অনেক গুণ থাকে, সেরকম ভাবে হয়তো মানে লাইমলাইট আসতে পারেনি বলে হয়তো সেই জায়গাটাতে পৌঁছতে পারেনি। বিশেষ করে ধরুন আপনি তো এই চর্চার মধ্যে আছেন, এটা কি লক্ষ্য করেছেন যে ছেলেদের থেকে মানে মেয়েরা এই জায়গাটাতে আসতে গিয়ে একটু হলেও তাদের পিছটান থাকে, বা তাদেরকে আসতে দেওয়া হয় না? এখনো কি সমাজে এই জিনিসটা রয়েছে, বিশেষ করে মানে মফস্বল শহরগুলিতে? না, এখনো অতটা নেই, কিন্তু কথা ওইটাই হচ্ছে যে শিখছে না তারা। এটা আমাদের খুব হতাশ করে আমাদেরকে। যে আর দুর্গাপুরে যে আমাদের নাট্যচর্চা হয় না সেটাও নয়, গ্রুপগুলো সংস্কৃতির একটা প্রাণকেন্দ্র বলা যেতে পারে, যে এটাকে দুর্গাপুরে ভীষণ ভাবে সংস্কৃতি মনস্ক মানুষরা রয়েছেন, অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছে আমাদের এখানে। আমি সবার নাম করছি না, হয়তো অনেকে দুজনের নাম করলে পরে আরো সবাই, হ্যাঁ সেটা নয়, সবাই অভিনয় করছে, কিন্তু আমাদের দুর্গাপুরে আমাদেরই নাট্য বন্ধু তারা অসম্ভব ভালো অভিনেতা অভিনেত্রী, তারা কলকাতায় অনায়াসে কাজ করতে পারে, কিন্তু যে কোনো কারণে হোক তারা এখান থেকে যেতে চায়নি। অনেক ক্ষেত্রে জানেন তো, আমার মনে হয় সৌমিত্রদা যে ডিস্টেন্সটাও অনেকটা ম্যাটার করে, যে সেখানে গিয়ে থাকা। ধরুন একটা, এই যে আপনি বলছিলেন যে কিছুক্ষণ আগেই আপনার সাথে কথা হতে হতে বলছিলেন যে এই যে ডিস্টেন্সের জন্য ধরুন সকালবেলায় আপনাকে একটা কল টাইম দেওয়া হয়েছে, আপনি কি করে মানে দুর্গাপুর থেকে সেখানে যাবেন? সবাইকার ক্ষেত্রে তো আর থাকার জায়গা থাকে না, এবং একটা যখন স্ট্রাগল পিরিয়ড থাকে তখন সেইভাবে আর্থিক সম্বলটাও থাকে না, পরিবারের দিক থেকে সেই রকম ভাবে সাপোর্ট থাকে না। তো সেক্ষেত্রে এই করতে করতে অনেকেরই মনোবল হয়তো ভেঙে যায়, কলকাতা থেকে হয়তো অনেকটা ডিটাচড হয়ে যায়। এরকম তো আমাদের একটা মানে মানসিকতা আছেই যে কলকাতা না গেলে বোধহয় কোনো কিছুই হলো না, কিন্তু নিজের এলাকাতে থেকেও যে এটা তো ভাবা যায় যে আমি আমার এলাকাতে থেকে আমি আমার এলাকায় সংস্কৃতি যে চর্চা সেটাকে আরো বিস্তৃত করি, আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিই, এখানকার মানুষদেরকে সংস্কৃতি মনস্ক করি, সেটাও তো করা যায় না। সেটা হচ্ছে না তা নয়, এবং আমরা আলোচনা করেছি, আমরা যারা কয়েকজন নাট্য বন্ধু যারা রয়েছি, আমরা আগামী দিনে হয়তো ভালো কিছু করতে পারবো, সেটা আমরা দেখা যাক। কাজ করবো না তা নয়, আর কলকাতা গিয়ে যে কাজ করতে তা নয়, দুর্গাপুরে কাজ হচ্ছে। কলকাতায় তো ধরুন মানে মফস্বলের ছেলেমেয়েরা গিয়েই কলকাতাকে কলকাতা বানিয়েছে, আমার সেটা মনে হয় আর কি। কলকাতা হয়েছে মফস্বলের ছেলেমেয়েদের কৃতিত্ব নিয়েই। তো সুতরাং এখনো যারা কাজ করছে ওখানে, কলকাতার কটা ছেলে মেয়ে কাজ করে বলুন না,
সবই তো মফস্বল থেকে গিয়েই কলকাতাকে সমৃদ্ধ করছে। তাদের খিদে ছিল সেটাই, খিদেটা থাকতে হবে, খিদেটা থাকতে হবে। যা করেই হোক, আজকে মিঠুন চক্রবর্তী কলকাতা থেকে মুম্বাই গিয়েছিলেন, মানে রাস্তায় স্টেশনে থেকে তিনি ওই জায়গাতে গেছেন। এদের জীবনে পড়া উচিত। হ্যাঁ, তো এই জায়গাগুলো যদি কোনো ছেলে মেয়ে না করে যে যে করেই হোক, মানে এনি কস্ট আমাকে ওই জায়গাটাতে পৌঁছতে হবে এবং আমাকে এই চর্চা চালিয়ে যেতে হবে, তার জন্য যা করার আমি করব, একদম চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। মানে গোটা জীবনটাই চ্যালেঞ্জ, কিন্তু যারা এই মানে সংস্কৃতি চর্চার মধ্যে থাকেন সেই চ্যালেঞ্জগুলো কিন্তু অনেকটা বড়। একটা চাকরি পেয়ে গেলাম, একটা গতানুগতিক জীবনের মধ্যে থাকলাম, দুবেলা দুমুঠো খেলাম, দুপুরবেলা ঘুমোলাম, এগুলো তো থাকেই। কিন্তু যারা সংস্কৃতির মধ্যে চর্চাকে চালিয়ে নিয়ে যেতে চান, বা যারা অভিনেতা হতে চান, যারা গান নিয়ে অনেক বড় হতে চান, নাচ নিয়ে অনেক কিছু করতে চান, হ্যাঁ, সে যে মানে শিল্প সাহিত্য যে কোনো অঙ্গনেই হোক না কেন, তাদেরকে কিন্তু স্ট্রাগলটা তাদের ক্ষেত্রে অনেকটা জায়গা মানে থাকে সেই স্ট্রাগল করার জন্য, এবং সেটাকে করে যেতে হয়, এবং সেটা মানে সব সময় করে যেতে হয়। আপনি যদি একটা জায়গাতেও যান, সেই জায়গাটা ধরে রাখার জন্য কিন্তু আপনার চ্যালেঞ্জ এবং স্ট্রাগলটা থাকে, তাই না? অনেকে বলে যে দাদা আমাদেরকে তো কেউ ওখানে নিয়ে যাবার নেই, বা বলে না, আমরা খবর পাই না। এটা দেখো, এটা যেমন একটা দিক, আবার যদি নিজের ইচ্ছা থাকে, বলে না ইচ্ছা থাকলে কি না হয়, তো হয়তো কেউ থাকলে, কেউ বলে দিলে আমি সাথে সাথে খবরটা পেয়ে যাব যে যা আজকে একটা ভালো অডিশন আছে, তুই তো ভালো অভিনয় করিস, যা দেখ যদি হয়। সে অডিশনে গেল, পেয়েও গেল, সেটা আলাদা ব্যাপার। আর নিজে খুঁজে যাওয়া আমার মনে হয় সেটা বেশি কাজ দেয়। কারণ এই যে নিজে জেনে যাওয়া, নিজের যে এই জার্নিটা, ওকে দেখেও তো অনেকে এইগুলো শিখবে যে ও কিভাবে খুঁজে বের করা। আমি যদি অভিনয় করি তাহলে আমাকে মানে টলিপাড়ায় গিয়ে ঘুরে ঘুরে দেখতে হবে, ঘুরে ঘুরে জানতে হবে কোথায় গেলে কি হয়, কোথায় আমার পোর্টফোলিওটা মানে সব জায়গায় দিতে হবে। হয়তো 5 বার রিজেক্ট হব, কিন্তু বারের বার তো কারো চোখে পড়তে পারি। ওই হুচট খাওয়াটাও খুব দরকার, এটাতেই কাজ হয়। তাই তো আমি একবারে গিয়ে যে পেয়ে গেলাম না, সেটা বেশি দিন মানে দীর্ঘস্থায়ী হয় না। দেখা গেল সে আর কাজ পাচ্ছে না, কিন্তু ওই ঠক্কর খেতে ছোট ছোট রোল করতে দেখা গেল একজন বিরাট একটা চরিত্র অভিনয় করছে, প্রচুর নাম ডাক হয়ে গেল, তার পুরস্কার হেনা তেনা। তো সে তো জেনে গেল যে কেমন করে এগুলোকে ট্যাকল করতে হয়, সে তো আর 5 জনকে বলতে পারবে, তাদেরকে জায়গাটা যে কি সেটা বলতে পারবে ভালো করে, তাই না? এটা তো বড়, সে তো নিজে পেলই, আমাদেরকেও সমৃদ্ধ করলো, তার অভিনয়ের আমরা পেলাম অনেক কিছু। এগুলো ভাবতেই, ওই যে একটাই কথা, ভাবো প্র্যাকটিস করো, সে ঘুরে ফিরে ওইটা আসছে, ভাবতে হবে এগুলো। আমি যেটা করব, কোথাও গিয়ে যেন ভাবনাটাই, এই প্র্যাকটিসটাই বোধহয় কমে গেছে, ভাবনার প্র্যাকটিসটাও কমে গেছে। এটা তো তরুণী যারা এই প্রজন্মে যারা রয়েছে, যারা নাট্য চর্চায় আসতে চায়, বা নাটক, আমি শুধু নাটক বলছি না, অভিনয়, সে নিশ্চয়ই ক্যামেরার সামনে যে কাজ, টেলিভিশন বা সিনেমার কাজ, তো সব জায়গাতে তো অভিনয় ঘুরে ফিরে। তো তোমাকে অভিনয় শিখতে হবে। তুমি মঞ্চে যখন অভিনয় করবে, তখন তুমি মঞ্চটা জানলে, এবং যখন তুমি সিনেমা, টিভি সিরিয়াল বা সিনেমা করবে, তখন তোমাকে ক্যামেরা জানতে হবে। এবং একটা জিনিস তো আপনি মানবেন সৌমিত্রদা, যারা সফল অভিনেতা আজকে আমরা যাদের নাম করি, তারা কিন্তু একটা সময় মঞ্চ থেকেই মঞ্চটা শিখে এসেই তবে কিন্তু ওই জায়গাতে যেতে পেরেছেন। নিশ্চয়ই। এবং এটা একটা আলাদা আনন্দ কিন্তু, জানেন তো, এই যে আপনি ডাইরেক্ট দর্শকের সাথে কন্ট্যাক্ট করছেন, সেই যে একটা শিক্ষা। আর ধরুন ক্যামেরার সামনে এই যে লাইভ অনুষ্ঠান একটা আলাদা, কিন্তু ধরুন একটা রেকর্ডেড অনুষ্ঠান, সেখানে ধরুন বারবার কাট হচ্ছে, আমাদের এডিট করার জায়গা থাকছে, কিন্তু ওই মঞ্চটাতে তো কোনো এডিট করার জায়গা নেই, আপনাকে আপনার বেস্টটা দিতে হচ্ছে, এবং সেই যে জিনিসটা আপনার শিক্ষাটা হয়ে যাচ্ছে, সে সারা জীবনের একটা শিক্ষা হয়ে যাচ্ছে। সাথে সাথে আপনি মানুষের অনেক কাছাকাছি যাচ্ছেন, আপনার মানুষের ভালোবাসাটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন, ওই আনন্দটা একটা আলাদা রকম। যখন একটা মঞ্চে আপনার সামনে এত দর্শক, তারা আপনার পারফরমেন্স দেখে হাততালি দিচ্ছে, তারা আপনার আওয়াজ তুলছে, এই যে একটা আনন্দ, এটা বোধহয় বিশাল একটা পাওয়া,
বিশাল পাওয়া, যে কোনো শিল্পীর ক্ষেত্রে এটা সিনেমার অভিনেতা অভিনেত্রীরা পায় না, সেটা পায় না, তাদের দুঃখ। হ্যাঁ এটা দুঃখ, তাই জন্যই সিনেমার অভিনেতা অভিনেত্রীরাও ফিরে ফিরে আবার মঞ্চে আসেন, যাত্রা করতে আসেন, এরকম দর্শকের হাততালি পাওয়া, কিছু কথাবার্তা, কিছু ছবি তোলা, এইগুলো হয়তো ওনারা সিনেমা জগতের প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন, কিন্তু এই অ্যাওয়ার্ডটা পাননি। এটা বিশাল বড় অ্যাওয়ার্ড, একটা খুবই সম্মান। এটা বিভিন্ন ধরনের মানুষ, বাচ্চা, মধ্যবয়স্ক, তরুণ তরুণী, বৃদ্ধ বৃদ্ধা, তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা, এটা বোঝানো যাবে না। তাই তো, এটা বোঝানো যাবে না যে কি জিনিস, চোখে জল চলে আসে, আনন্দের একটা আনন্দাশ্রু চলে আসে, সেটাই। এইটাই ওইটাই ঘুরে ফিরে বলছি যে এখন এই তরুণ প্রজন্ম। আপনি তো গানও গান, সৌমিত্রদা? গান আমি হ্যাঁ গান গাইবো, একচুয়ালি শোনান না আমাদেরকে। কি গান গাইবো? পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মিলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নই পাবো বলে নয়ন মুদেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। বাহ, দারুণ, একটা খুবই একটা বিখ্যাত গান, এবং আমাদের আলোচনাটাও যেদিকে যাচ্ছে খুবই মানে রিলেটেড একটা কথা, যে পথ হারাবো বলেই পথে নামতে হয়, কিন্তু ওই ভয়টা থাকলে হবে না যে পথ হারিয়ে গেলে ভয়কে জয় করে আবার সঠিক পথের সন্ধানটাও কিন্তু নিজেকেই করে নিতে হয়, নিজেকেই খুঁজে নিতে হয়, পথের মধ্যে আসল জিনিসটি কুড়িয়ে নিতে হয়, এবং পথ চলতে চলতেই শিক্ষাগুলো রেখে দিতে হবে। হ্যাঁ, তাহলে আসল পথ খুঁজে পাওয়া যাবে। ওই যে খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর, একদম একদম সারাক্ষণ সেই পরশ পাথরের সন্ধান আমরা করি, হয়তো পাই না, কিন্তু সন্ধানটা চালিয়ে যেতে হয়। কখনো কিন্তু একটা না একটা সময় সেই পরশ পাথর আমার সামনে থাকবে। আমার যদি মনটা সেরকম হয় যে আমি সঠিকভাবে সেই চর্চাটা থাকে আমার, যে কোনটা পরশ পাথর, সেটা কিন্তু তাহলে আমরা সেই সময়টাতে যখন আমার সামনে পরশ পাথর থাকবে আমি কিন্তু খুঁজে ঠিকই পাবো। কিন্তু আমার যদি ওই পরশ পাথরের সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে আমি ওটাকে এমনি পাথর ভেবে হারিয়ে ফেলবো, আমার জীবনে সেটা আসবে না। সুতরাং এই জিনিসগুলোকে মনের মধ্যে রেখে সবাইকে, যেটা সৌমিত্রদা বলছিল আলোচনার মাধ্যমে আজকে উঠে এলো, যে প্রতিনিয়ত এই যে আমাদের জীবনে নানা রকমের আমাদের ভালোবাসার জায়গাগুলো, সেই জায়গাগুলোকে যদি বজায় রাখতে হয় তাহলে অতি অবশ্যই আমাদের চর্চার মধ্যে থাকতে হবে, অতি অবশ্যই আমাদের হার মানলে চলবে না। একটা অদম্য মনোবল, একটা অদম্য জেদ আমাদের মধ্যে সবসময় জাগ্রত রাখতে হবে, যে জেদটা, যে অধ্যাবসায়টা, যে লড়াইটা আমাদেরকে যেখানটাতে ভাবছি সেই জায়গাটাতে পৌঁছে দেবে। সেক্ষেত্রে হয়তো প্রথম দিকে আমরা সেরকম ভাবে আর্থিক সচ্ছলতা পাবো না, কিন্তু কে বলতে পারে আপনারই ছেলে বা আপনারই মেয়ে সে একদিন এমন বড় অভিনেতা হয়ে গেল, এমন বড় একটা গানের শিল্পী হয়ে গেল, বা এত বড় মাপের একজন শিল্পী হচ্ছে তো শিল্পী হলো, যে সেখানে আর কোনো আর্থিক ব্যাপারটা কোনো কিছু বাধা হলো না, কিন্তু ওই যে পিরিয়ডটা, ওই যে সময়টা, সেই সময়টুকু তো তাকে দিতেই হবে, এবং সেই সময়টুকু মানে পরিবারের প্রত্যেককে তাকে সাহায্য করতে হবে। যদি দেখি যে আমার ঘরের ছেলে মেয়েটার মধ্যে সেরকম কোনো ট্যালেন্ট আছে, তাহলে তাকে সেই জায়গা থেকে টেনে এনে
একটা 10টা 5টা চাকরির মধ্যে মানে একদম জোর করে ঠেলে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেওয়ার মধ্যে কিন্তু একটা আমি বলবো যে মানে কোথাও গিয়ে জীবনে ভুল হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে যখন আপনার ছেলেটাকে বা মেয়েটাকে আপনারা যখন মন খারাপ করতে দেখেন যে সে যেটা পারতো সেটা সে করতে পারলো না, তখন কিন্তু আফসোসের শেষ থাকে না, তখন কিন্তু করারও কিছু থাকে না। সুতরাং ওই যে বললাম যে যখন দেখবেন যে আপনার ছেলেটা বা মেয়েটা মানে ভালো গাইতে পারে, ভালো ছবি আঁকতে পারে, ভালো অভিনয় করতে পারে, তাহলে তাকে একটুখানি এগিয়ে দিন না, তাকে একটুখানি হাত ধরে নিয়ে যান না, এমন গুরুর সন্ধান করুন যারা তাকে সঠিক পথের সন্ধান দেখাবে। তাহলে মনে হয় যে তরুণ প্রজন্মের এই যে অনীহা, আমাদের খরাটা কেটে যাবে, হ্যাঁ খরাটা কেটে যাবে, এই যে অনীহা সেটা কিন্তু থাকবে না। তারাও একটা অনুপ্রেরণা পাবে যে বাহ, আমি যেটা করতে চাইছি সেটা আমার বাবা মাও ভালোবাসছে এবং সেটাকে আমাকেও এগিয়ে দিচ্ছে। তারপর তো আপনারা আছেনই, যখন ছেলে মেয়ে যদি সেরকম জায়গাতে না ইয়ে করতে পারেন তখন না হয় দেখবেন যে কোন দিকে গেলে ছেলের মেয়ের ভালো হয়, কিন্তু যখন তারা চাইছে যখন যে জিনিসটা, সেটাকে বোধহয় একটু করতে দেওয়া প্রয়োজন আছে। আমি এরকম আমাদের পরবর্তীকালে বন্ধুর মতো হয়ে গেছিল, তো আমরা জানতাম না যে উনি একসময় উনি যাত্রা করতেন ওনার গ্রামের ইয়েতে, তো অভিনয় যথেষ্ট ভালো আমরা ওনার দেখেছি আর কি। তো উনি দুঃখ করতেন, ওনার ইচ্ছা ছিল যে আমার ছেলে যেন একটু অভিনয়ে নাম টাম করে, এরকম একটা ব্যাপার, কিন্তু হয়নি, মানে সেই উনি আর কি স্ত্রীর কাছ থেকে সেই এটা পাইনি, ফলে আর কিছু বলেনি। চলো, ছেলে পড়াশোনা করেছে, এখন বাইরে আছে, চাকরি করছে। তো এইগুলো হয় অনেক বাড়িতে, এগুলো হয় যে তার ইচ্ছাটা, মানে হয়তো আমি যেটা করতে চেয়েছিলাম পারিনি, আমার যে স্বপ্নটা ছিল সেটা পূরণ হয়নি, সেটা আমি হয়তো আমার ছেলের মধ্য দিয়ে দেখতে চেয়েছি, কিন্তু দেখা গেল যে ছেলের মধ্যে আবার সেই সেটা নেই। এইটা আবার আরো সাংঘাতিক একটা জিনিস, এইটা আবার দুঃখের একটা জায়গা। না, দুঃখটা বাবা মায়ের না থাকাই আমার মনে হয় সৌমিত্রদা ভালো, যে এটা এমন একটা প্রেসার চলে আসে যে ছেলেটা ভাবছে যে হয়তো আমি অন্য কিছু করলে ভালো হতো, মা বলছে যে আমার ছোটবেলায় গান শেখা হয়নি, তোমাকে গানটা ভালো করে শিখতে হবে এবং গাইতে হবে, বাবা বলছে আমার নাটক করা হয়নি, তোমাকে ভালো করে নাটক শিখতে হবে, ছেলেটা তো স্যান্ডউইচ হয়ে গেল, তাই না? ছেলেকে ছেড়ে তাকে জিজ্ঞেস করুন না, তার একটা নিজস্ব জীবন, প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের ভাবনা আলাদা, প্রত্যেকটা মানুষের ভালোবাসা আলাদা। সুতরাং আমি একটা জিনিস বলতে চাই, এই তরুণ প্রজন্মকে নিয়ে যেটা হচ্ছে অভিনয়, যে পড়াশোনা তো করতে হবে, এটা তো আমরা কেউ ম্যান্ডেটরি, এটাকে হ্যাঁ এটা করতেই হবে, তাহলে তো মানে আমাকে গালাগালি শুনতে হবে যে এই লোকটা করতেই হবে, শিক্ষিত হওয়াটা খুবই দরকার। পড়াশোনার পাশাপাশি তো আমরা করি, কেউ গান করে পড়াশোনার পাশাপাশি, আর গান করলে পড়াশোনা হবে না, অভিনয় করলে পড়াশোনা হবে না, এই ধারণাটা থেকে বেরোতে হবে। এখনো কেন অনেকে বেরোতে পারছে না বুঝতে পারছি না। তো এইটাই আমার, শুধু এদেরকে না, মানে একটা জিনিস বুঝতে পারি না যে মানুষ মানে যত আধুনিক হচ্ছে, আমাদের মন, আধুনিকতা মানেটা কি, আমাদের মনটা তো উদার হয়ে যাচ্ছে না, কিন্তু এটা যেন দেখছি যে যত মানুষ আধুনিক হচ্ছে কিরকম যেন মনটা আমাদের সংকুচিত হয়ে যাচ্ছে, তাই না? বলেন একটা আমাদের ওই ইয়ে বাংলা কথা বলে মানধাত্তা আমলে পড়ে, হ্যাঁ মানধাত্তা আমলে, তো আমরা এটা কেন হবে যেটা আধুনিক হচ্ছি, আধুনিক অত্যাধুনিক একটা আমরা এর মধ্যে রয়েছে, হ্যাঁ এত প্রযুক্তিগত উন্নতি হয়েছে আমাদের, এত কিছু হয়েছে, মানসিক কোনো উন্নতি ঘটছে না, মানসিক উন্নতিটা ঘটছে না আমাদের, নিম্ন একটা মানসিক একটা এমন আমাদের হয়ে গেছে, মানসিকতা তৈরি হয়েছে যেটা খারাপ লাগে, যে এত নিম্ন মানসিকতার কেন, একটু মনটাকে বড় করো, আরে জীবন একটাই মানুষের। আর এটাই হয় জানেন তো, যারা মানে জীবনটাকে উন্নত করতে গেলে আর এই যে মানসিকতার বিকাশটা হতে গেলে কিন্তু এই সংস্কৃতি চর্চাটা খুব দরকার ভীষণ। তবেই না আপনি ওই বুকিশ নলেজ থেকে একটা অন্য কিছু বই পড়বেন, একটা কিছু অন্য ভাবনা চিন্তা করবেন, একটা কিছু এই যে ধরুন একটা আপনি কবিতাই পড়লেন বা একটা আপনি গানই করলেন উদাত্ত কণ্ঠে, বা ধরুন একটা অভিনয়ের যারা ব্যক্তিত্ব রয়েছেন আপনি বলছেন তাদের পড়াটা খুব দরকার, সেটা পড়লেন, তো সেক্ষেত্রে তো আমাদের মনটাকে আমরা আরো বড় করছি, তাদের সেই মানে কথোপকথন, তাদের সেই উপলব্ধি, তাদের সেই দর্শন, এগুলো নিয়ে তো আমরা আমাদের মনটাকে আরো খোলা করতে পারছি। কিন্তু সেই জায়গাটাই বোধ হয় যে একটা কোথাও একটা
ফাঁক থেকে যাচ্ছে। আমরা আধুনিক হচ্ছি, কিন্তু আমরা কোথাও গিয়ে আমাদের সংস্কৃতি থেকে আমরা হারিয়ে যাচ্ছি, আমাদের এই যে সাংস্কৃতিক চেতনা থেকে আমরা হারিয়ে যাচ্ছি। মানে বাংলাটা একটা সময় মানে সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে তো একটা মানে সংস্কৃতি মনস্ক মানুষদের একেবারে জায়গা ছিল। সেই জায়গাটাকে এই একটা কোথাও গিয়ে একটা মানে পতনের ধ্বনি আমাদের কানে আসছে, কিন্তু সেটাকে তো হতে দিলে চলবে না। সেটা আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, আমাদের তরুণ প্রজন্মের মাধ্যমে আমাদের দায়িত্ব, দায়বদ্ধতা রয়েছে। তো সৌমিত্রদা, একটা এপিসোডে তো আমাদের এত কিছু নিয়ে আলোচনা করা সম্ভব নয়। আজকে আপনি এলেন, এত কথা হলো, অন্য বিষয় নিয়ে আবারও আলোচনা হবে, কিন্তু এখন একেবারে সময় শেষ, আমাদেরকে শেষ করতে হবে আজকের এক্সপ্রেস অনলাইন। আপনাদের কেমন লাগছে এক্সপ্রেস অনলাইনের আজকে শনিবারের এই সাংস্কৃতিক অনুষ্ঠান? আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। সৌমিত্রদা, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এক্সপ্রেস অনলাইনে আসার জন্য, এবং পরবর্তী ক্ষেত্রে আবারও আপনাকে আমন্ত্রণ জানালে আপনি নিশ্চয়ই আসবেন, এটুকু আশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আজকের এক্সপ্রেস অনলাইন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।